আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৃজনশীল যে কোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাস। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সিলেবাস ও কারিকুলামে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম নগর আসন্ন বর্ষায় ৭০ থেকে ৮০% জলাবদ্ধতা মুক্ত থাকবে। জোয়ারের পানি প্রতিরোধে সক্রিয় করা হবে সুইচ গেট, বললেন সিটি মেয়র। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত অন্তত ১৫ জন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কমছে না উত্তেজনা। আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে তেহরান ও ওয়াশিংটন। এবং মিরপুরে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ ৩ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানে এই মতবিনিময় শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি দেশ তৈরি করতে যাই যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশ পাবে এবং দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। কাজেই প্রিয় নেতৃবৃন্দ,
আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। কিন্তু সরকারটি গঠন হয়েছে আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু তাই নয় কি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অদম্য ইচ্ছাশক্তি আর মেধার কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা। যশোরের এক বিস্ময় বালক উদ্ভাবন করেছেন মস্তিষ্কের সংকেতে চলা আধুনিক স্মার্ট কার। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাতের এই উদ্ভাবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন এই ক্ষুদে বিজ্ঞানীর বানানো স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সৃজনশীল এই ধরনের উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। মাহবুবুর রহমানের প্রতিবেদন। বিজ্ঞান যেখানে কল্পকাহিনীকে হার মানায় সেখানেই শুরু হয় অদম্য তারুণ্যের জয়যাত্রা। যশোরের চৌগাছার 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার বিশেষ চাহিদা সম্পন্ন এক বিস্ময় তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাত। তিনি কেবল স্বপ্নই দেখেননি, শরীরের সীমাবদ্ধতাকে জয় করে উদ্ভাবন করেছেন এটুআই স্মার্ট কার, যে গাড়ি স্টিয়ারিং বা পায়ের চাপে নয়, বরং চলবে মানুষের মস্তিষ্কের স্নায়বিক নির্দেশে। রিফাতের উদ্ভাবনটি কেবল একটি যন্ত্র নয়, এটি যেন আগামীর এক মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে রিফাতের প্রতিটি কথা শুনেন, এমনকি তাতে চড়ে গাড়িটির নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। ক্ষুদে এই বিজ্ঞানীর মেধার স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় 17 বছরের তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন। আমি চাচ্ছি যে আপনি আরও একটু কম খরচের মধ্যে এরকম জিনিসটা তৈরি করেন, হ্যাঁ, আর একটু মাথা খাটিয়ে আপনি এমনভাবে তৈরি করেন যে বিভিন্ন ধরনের ডিসেবল মানুষ একটা জিনিস ব্যবহার করতে পারবে। যেমন ধরেন আপনি এই হুইল চেয়ারটা, এটার মধ্যে যদি আপনি পুরো জিনিসটা করতে পারেন, অবশ্যই সেফটি এনশিওর করে, তাহলে অনেকের জন্য সেটা সুবিধা হবে। শারীরিক প্রতিবন্ধী ক্ষুদে উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাত এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শোনান স্মার্ট কার তৈরির গল্প। যে কোনো ব্যক্তি এটা চালাতে পারবে, যার হাত নাই, পা নাই, যে চোখে দেখতে পায় না, এমনকি সেও এটা তার শারীরিক যাতায়াতটা কমপ্লিটলি করতে পারবে। কোনো ড্রাইভার বা কোনো কিছু প্রয়োজন নাই। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেও আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনার 8টা প্রসেসিংয়ের সাহায্যে এমতে কন্ট্রোল হবে। এমতে যার হাত নাই, পা নাই, তার নিউরন কন্ট্রোলিংয়ের সাহায্যে, এমতে স্মার্টফোন কন্ট্রোলিংয়ের সাহায্যে, অটো কন্ট্রোলিংয়ের সাহায্যে, এইভাবেই আর কি অনেক প্রসেসিংয়ে এই গাড়িটা কন্ট্রোল হবে। তো আমার এটা তৈরি করতে সময় লেগেছে 5 বছর, আর আমার এই গাড়িটা তৈরি করতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমার টার্গেট অনুযায়ী মাত্র 50% কাজ কমপ্লিট হয়েছে। আর যখন আমি 100% কাজ কমপ্লিট করেই বাজারে সেল দেবো, তখন আপনার 2 থেকে 5 লক্ষ টাকাও এটা বিক্রি করা সম্ভব। এবং আর একদম করলে লো প্রাইসে 80 থেকে 90 হাজার টাকায় অ্যাভেলেবেল দেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতার আশ্বাস পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে ওয়াকিমুল ইসলাম বলেন, এখন এই কারটি বাজারজাত করার পরিকল্পনা করবেন তিনি। এই অনুভূতিটা অনেক ভালো, আর আমি আশা করিনি যে এত বড় কোনো অর্গানাইজেশন কিংবা স্যারের সাথে দেখা করতে পারবো, স্যার আমার গাড়িতে উঠবে, এটা অনেক বড় পাওয়া। এক কথায় একটা মানে স্বপ্ন, যে স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার মতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর সাথে
যে কথা হলো, দেখা হলো, তিনি আমাকে অনেক আশ্বাস দিল যে আমরা ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো কিছু করব এবং এটা আমরা বাজারজাত করতে পারি কিনা সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করব, অর্থাৎ অল কান্ট্রি নিয়ে একটা পরিকল্পনা করব, যে অল ডিসাবিলিটি নিয়ে একটা পরিকল্পনা, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার জানান, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রতিবন্ধী মানুষকে পরনির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের যে প্রতিবন্ধী ব্যক্তিবর্গ আছেন প্রায় 10 থেকে 12% মানুষ, ওনাদেরকে আমরা ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে ট্রান্সফর্ম করে প্রোডাক্টিভ পপুলেশন আমরা পরিণত করব। এটা আমাদের একটা নির্বাচনের সময় আমাদের একটা অঙ্গীকার, একটা পরিকল্পনা ছিল। আমরা আজকে খুবই খুশি যে আমাদের এখানে যে বসে আছে অত্যন্ত মেধাবী প্রতিবন্ধী ব্যক্তি, উনি একটা সুন্দর গাড়ি তৈরি করেছেন এবং এইটাই হলো একটা এক্সাম্পল কিভাবে একজন প্রতিবন্ধী ব্যক্তি সমাজের ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে একটা প্রোডাক্টিভ পপুলেশনে পরিণতি ট্রান্সফর্ম হতে পারে। অন্যান্য যারা প্রতিবন্ধী আছে তাদের প্রতিবন্ধী কোন ধরনের প্রতিবন্ধী তার উপরে ভিত্তি করে আমরা স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম গড়ে তুলব এবং তাদের জন্য আমরা বিশেষ শ্রম বাজার তৈরি করব, যাতে করে আমাদের দেশের প্রতিবন্ধীরা আর অসহায়ভাবে দিনাতিপাত না করে। ওয়াকিমুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিলেন তার বাবা, ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী আবু খায়ের এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির BPKS প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল। তারা তুলে ধরেন ওয়াকিমুল ইসলামের হার না মানা মানসিকতার বিভিন্ন দিক। আমি খুব দরিদ্র মানুষ, আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী। আমার 3টা ছেলে মেয়ে, বড় ছেলে আমি মাস্টার্স কমপ্লিট করাইছি, তো এইটা আর আমার মেয়েটা এরা দুটো আপনার ইন্টার ফার্স্ট ইয়ারের সায়েন্সের ছাত্র। আপনারা সকলে দোয়া করবেন আমার ছেলের জন্য, সেজন্য বাংলাদেশটা না সারা বিশ্বটাকে সে জয় করে বাংলাদেশের জাতীয় পতাকাটাকে সে যেন বিশ্বের দরবারে উঁচু করতে পারে। অনেক প্রতিবন্ধী ব্যক্তি উদ্ভাবনী কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে এবং এদেরকে আমরা মোবিলাইজ করে, এদেরকে ফার্দার অর্গানাইজ করে, এদেরকে একটা আপনার সিস্টেমের মধ্যে এনে এটাকে একটা ইনস্টিটিউশনালাইজ বা একটা ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে এসে তাদের এই প্রোডাক্টগুলোকে আমাদের দেশে মার্কেটিং করা আমাদের উদ্দেশ্য। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাহবুবুর রহমান খোকন, BTV নিউজ। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, ব্রিটিশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান। 2023 সালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শক্রমে ফলো আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্তের পথ বেছে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের 20তম ওরিয়েন্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিচারকদের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বিচারকদের পাশে থাকবে। একজন বিচারকের স্বাধীনতা তার মনের মধ্যে, একজন বিচারকের স্বাধীনতা তার কলমের মধ্যে, একজন বিচারকের স্বাধীনতা তার চিন্তায়, চেতনায়। সে স্বাধীন আছে কিনা সেইটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুন। আমরা চাই না আর কোনো বিচারকের কন্ডাক্টের কারণে গোটা জুডিশিয়ারির উপরে মানুষের ক্ষোভ ফিরে আসুক। বারের পক্ষ থেকে ক্ষমতাসীন দলের বারের নেতারা যে অনেক সময় হম্বিতম্বি করবে,
আপনারা সেগুলোকে ইগনোর করবেন। সরকারের পক্ষ থেকে আমরা বলছি আপনারা ন্যায় বিচার নিশ্চিত করুন। শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার সিলেবাস ও কারিকুলামে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ রাজধানীতে আধুনিক চীন বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে ভীতি নয় বরণ করতে হবে আনন্দদায়কভাবে। তিনি বলেন, পিতা জিয়াউর রহমান ও মাতা খালেদা জিয়ার মতো বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। জিপিএ 5 পাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দক্ষ তরুণ জনশক্তি তৈরিতে কাজ করছেন প্রধানমন্ত্রী। সহযোগিতা করার জন্য আমরা চাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আমরা চাই তোমরা ভবিষ্যৎ প্রজন্মে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। দুপুরে নগরীর নাসিরাবাদে প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়ার্কশপ ও ল্যাব ঘুরে দেখেন এবং প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে প্রশিক্ষণ কেন্দ্রের এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের দক্ষ প্রশিক্ষণ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রশিক্ষণ প্রদানকারী 23টি অধিদপ্তরকে একসঙ্গে যুক্ত করতে কাজ করছে। 23টা মন্ত্রণালয় সেম এরকম অনেক বিশেষ করে আইডিয়ার বা অনেক আপনার ট্রেডের প্রশিক্ষণ দিয়ে থাকে। সেক্ষেত্রে সরকারের অগ্রাধিকার আছে যে 23টা আপনার অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের কার্যক্রমকে এক জায়গায় নিয়ে আসা যেন সরকারের অর্থ অপচয় কম হয় এবং যথাযথ প্রশিক্ষণটা মানুষ পায়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেহেতু বিদেশে পাঠানোর জন্য স্কিল ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে, আমি মনে করি এখানে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইটি, যাদের অধীনে এই টিটিসিগুলো পরিচালিত হয়, এই দুটো প্রতিষ্ঠান যদি জয়েন্টলি কাজ করে তাহলে সরকারের যে অগ্রাধিকার দক্ষ মানব সম্পদ তৈরি সেটা দেশে এবং বিদেশে, সেক্ষেত্রে আমরা সফল হব। আসন্ন বর্ষায় চট্টগ্রাম নগর 70-80% জলাবদ্ধতা মুক্ত থাকবে এবং জোয়ারের পানি প্রতিরোধে সুইচ গেটগুলো সক্রিয় করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সংকটের উৎস নাগরিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। মেয়র বলেন, সরকার চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্প নিয়ে খুবই আন্তরিক, যা চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে আরও সহায়ক হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর আলামিন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নসরুল কদির, প্রফেসর সিকান্দার খান, স্থপতি জেরিনা ইসলাম, নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রফেসর ডক্টর আয়েশা আক্তার, সাংবাদিক শামসুল হক হায়দারি বক্তব্য রাখেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলায় একই প্রতিষ্ঠানের 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 15 জন। আজ বেলা 11টায় মহাসড়কের চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী বাসের সঙ্গে কক্সবাজারগামী বাসের সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারগামী বাসটি মহাসড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী যাত্রী নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে আরও ৩ জনের মৃত্যু হয়। ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 14 দফা প্রস্তাব নিয়ে তেহরান পর্যালোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরান। প্রস্তাবে পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে হরমুজ প্রণালীতে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে সংঘাতের শঙ্কা বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। জাকিয়া জামান আনিকা, ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বহাল থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক সতর্ক অবস্থানও বজায় রেখেছে দুই দেশ। ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া সর্বশেষ প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের জবাবের ভিত্তিতেই পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে। Is the world going to accept that Iran now controls an international waterway? If the answer is no, we don't think Iran should be able to control the Straits of Hormuz. অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাব এখনও পর্যালোচনায় রয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালী এলাকায় মার্কিন সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নতুন উত্তেজনা ছড়িয়েছে। ইসমাইল বাঘি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। কূটনৈতিক সূত্র বলছে, ওয়াশিংটনের সর্বশেষ 14 দফা প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর শর্ত আরোপ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী অন্তত 12 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে তেহরানকে। এছাড়া 60% সমৃদ্ধ করা প্রায় 440 কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের কথাও বলা হয়েছে। এর বিনিময়ে ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, ইরানের স্থগিত থাকা কয়েকশো কোটি ডলারের সম্পদ মুক্ত করা এবং নৌ অবরোধ প্রত্যাহারের আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তি কার্যকর হওয়ার 30 দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয় এই প্রণালী দিয়েই। ফলে পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ স্থানীয় সময় বেলা 11টার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান পতনে ভরা। একসময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে। একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান হাত হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। রাশিয়ায় প্রতি বছর 9 মে দিনটি জাঁকজমকভাবে উদযাপন করা হয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, 9 মে থেকে 11 মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। পাশাপাশি দুই দেশে 1000 করে যুদ্ধবন্দী বিনিময় করবে বলেও উল্লেখ করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, আশা করি এটি দীর্ঘ, ভয়াবহ ও কঠিন এই যুদ্ধের শেষের সূচনা হবে। তিনি আরও দাবি করেন, যুদ্ধ বন্ধে আলোচনায় নিয়মিত অগ্রগতি হচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে 3 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন বিদেশি এবং 1 জন পূর্ব ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপের বাসিন্দা। এছাড়া আরও 10 জন নিখোঁজ রয়েছেন। উত্তর হালমাহেরা জেলার পুলিশ প্রধান স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, শুক্রবার ভোরে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হলে প্রায় 10 কিলোমিটার উঁচুতে ছায়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, 7 জন নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হলেও আরও 10 জন এখনও নিখোঁজ রয়েছে। গত মাসে আগ্নেয়গিরির অস্বাভাবিক তৎপরতা বেড়ে যাওয়ায় এই এলাকাকে পর্যটক ও দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্ন্যুৎপাতে অন্তত 5 জন পর্বতারোহী আহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও জাতীয় উদ্ধারকারী দল যৌথভাবে পাহাড়ি এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেকড। সত্য জানুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সচল না করা হলে বিএনপির পতন নিশ্চিত, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এমন মন্তব্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তবে অনুসন্ধান চলছে, রাষ্ট্রপতি এমন কোনো মন্তব্য করেননি। ভিন্ন সময়ের আলাদা আলাদা ভিডিও ও বক্তব্য জোড়া লাগিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। জাকিয়া জামান আনিকা, ডেস্ক রিপোর্ট। এর মধ্যে লালিত স্বাধীনতার চেতনার থেকে বিচ্যুত হতে পারি, সেটা তো হতে পারি না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সমর্থন করেছিল, তাই আজ আমি এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নাকি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম সচল না করা হলে বিএনপির পতন নিশ্চিত। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। তবে অনুসন্ধানে দেখা যায়, রাষ্ট্রপতির এমন কোনো বক্তব্যের সত্যতা নেই, বরং ভিন্ন ভিন্ন সময়ের ভিডিওর খণ্ডাংশ জুড়ে বিভ্রান্তিকর এই কন্টেন্ট তৈরি করা হয়েছে। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে রাষ্ট্রপতির 2টি আলাদা বক্তব্যের অংশের পাশাপাশি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডাংশ এবং বিক্ষোভ মিছিলের দৃশ্য ব্যবহার করা হয়েছে। প্রথমে রাষ্ট্রপতির বক্তব্যের অংশ যাচাই করে দেখা যায়, এটি ভিন্ন প্রসঙ্গে দেয়া পুরনো বক্তব্য। পুরো বক্তব্য বিশ্লেষণে আওয়ামী লীগের কার্যক্রম বা বিএনপির ভবিষ্যৎ নিয়ে আলোচিত দাবির মতো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হয় 2025 সালের 11ই মে, অথচ রাষ্ট্রপতির ওই বক্তব্য দেয়া হয়েছিল তারও আগে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ফলে সময়গত দিক থেকেও ভাইরাল ভিডিওটি অসঙ্গতিপূর্ণ।
ভিডিওতে থাকা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের অংশ যাচাই করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায় সেটি একটি পৃথক রাজনৈতিক বক্তব্যের ভিডিও। আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, যেখানে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে কথা বলছিলেন। রাষ্ট্রপতির কোনো বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেননি। একইভাবে রুমিন ফারহানার বক্তব্যের অংশটিও পুরনো ভিডিও থেকে কেটে এনে যুক্ত করা হয়েছে। সরকারকে বুঝতে হবে তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছে। এর সঙ্গেও রাষ্ট্রপতির কথিত বক্তব্যের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এভাবেই রাষ্ট্রপতিকে ঘিরে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। চট্টগ্রামে রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ওয়ার নিজাম রোডের রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস.এম. দিদারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক এরশাদ হোসেন চৌধুরী, শেখ কামাল উদ্দিন আহমেদ, গোলাম মহিউদ্দিন দস্তগীর ও মোহাম্মদ সেলিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় 2025 সালের ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা, স্বল্প ও নিম্ন সুদবাহী আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, রেমিটেন্স গ্রহণ সহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এবারে খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের প্রথম ইনিংসে 413 রানের জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে 179 রান করেছে পাকিস্তান। সফরকারীরা এখনও 234 রানে পিছিয়ে রয়েছে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা লিটন দাসের ইনিংস শেষ হয় 33 রানে। এরপর এই পেসারের বলেই 10 রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। লাঞ্চের পর প্রথম ওভারেই আউট হন মুশফিকুর রহিম। এরপর এবাদত হোসেন 0 রানে ফিরলে 5 উইকেট পূরণ করেন আব্বাস। শেষ দিকে তাসকিন আহমেদের ক্যামিওতে দলীয় 400 পার হয় বাংলাদেশের। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ 5টি উইকেট পান আব্বাস, আফ্রিদি নেন 3টি। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের 106 রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তবে এরপর আজান ওয়াইস ও আবদুল্লাহ ফজল দ্বিতীয় উইকেটে 145 বলে 73 রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 23 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টা 36 মিনিটে, ভাটা সকাল 6টা 37 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 46 মিনিটে।